তো ইনজেক্টিভ ম্যাপিং সাবজেক্টিভ ম্যাপিংটা কি ডেফিনিশনটা মনে থাকবে না আবার লিখে দেব? না ম্যাম কি ছিল? ঠিক ছিল যে ইনজেক্টিভ মানে x1 not equal to x2 implies fx1 not equal to fx2, মানে দুটো আলাদা আলাদা পয়েন্ট হলে আলাদা আলাদা জায়গায় ম্যাপড হচ্ছে, রাইট? অ্যান্ড তোমার যদি সাবজেক্টিভ হয়, সাবজেক্টিভ মানে হচ্ছে যে ফর অল y belonging to j there exists x belonging to I such that fx is equal to y. ঠিক আছে, মানে প্রত্যেকটা পয়েন্টের একটা প্রি ইমেজ আছে। এইরকম যদি সিচুয়েশন হয় যে ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ বোথ, তাহলে সেটাকে বলে বাইজেক্টিভ। ঠিক আছে, যেটা আমাদের এখানে থিওরামের মধ্যে লেখা আছে। এই বাইজেক্টিভ ম্যাপিং হলে তুমি সবসময় একটা এটার ইনভার্স ম্যাপিংটা ডিফাইন করতে পারো। ঠিক আছে, সেটাই আমি লাস্ট ক্লাস বলার চেষ্টা করছিলাম। সেই ম্যাপিংটা প্রথমত এই জায়গাটা বুঝে নি, তারপরে আমরা বাকি গল্পটা বলবো। যে আমি যদি আমার ধরো এই ম্যাপিংটা দেওয়া আছে সেটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ বোথ, তাহলে আমি জিটা ডিফাইন করছি। তো জিটা কেমন ভাবে ডিফাইন করছি? জে থেকে আই, মানে এফটা আই থেকে জে তে যাচ্ছিল, জিটা তার উল্টোটা হবে, মানে এটার জে কে কোডোমেন বলে অনেক সময়। ঠিক আছে, তাহলে এফ এর ডোমেন থেকে কোডোমেন যেটা দেওয়া আছে, জিটা তার এফ এর কোডোমেন থেকে এফ এর ডোমেনে ম্যাপড হবে। আর কিভাবে করব? আমি যে কোনো একটা y পয়েন্ট নিয়ে নিলাম j এর মধ্যে, তাহলে আমাকে বলতে পারতে হবে যে হোয়াট ইজ gy, তাই না? তাহলে আমি কি করছি, যে y টা যেহেতু j তে আছে, মানে y টা এখানে রয়েছে, রাইট? তাহলে এই y এর জন্য আমি জানি যে এই ম্যাপিংটা f যেটা সেটা সাবজেক্টিভ, রাইট? তাহলে সেই জন্য একটা অন্তত x আছে, রাইট, যেটা fx is equal to y এই টা স্যাটিসফাই করবে। সো এই ইকুয়েশনটা, সুতরাং তুমি ডিফাইন করো g of y is equal to x, যেখানে fx is equal to y। এবার এই যেই ডিফাইন করলে, এই ডেফিনেশনের পর প্রশ্নটা চলে আসে যে আদৌ এটা ঠিক করে ডেফিনেশনটা হলো কিনা। কারণ একটা যে কোনো ম্যাপিং বা যে কোনো ফাংশন ডিফাইন করতে গেলে তুমি যদি একটা পয়েন্ট ফিক্স করো, দেখো আমরা রিয়েল অ্যানালিসিস করছি, আমাদের যাবতীয় সেটস গুলো সাবসেট অফ দ্য রিয়েল লাইন, সেজন্য আমি ওই পয়েন্ট কথাটা ব্যবহার করব মাঝে মাঝে। বাট এটা জেনারেল সেট থিওরির বক্তব্য যে তুমি যদি যে কোনো একটা এলিমেন্ট অফ দ্য সেট নাও, তাহলে তার উপরে যদি ম্যাপিংটা লাগাও, সেটা একটা একদম স্পষ্ট যেন থাকে যে কোথায় ম্যাপড হচ্ছে। ঠিক আছে, ওখানে কোনো অ্যাম্বিগুইটি, মানে এখানেও যেতে পারে ওখানেও যেতে পারে, এরকম র্যান্ডমনেসটা তুমি রাখতে পারো না। তোমাকে স্পেসিফিক্যালি মানে বুঝতে হবে যে এই জায়গাতেই ম্যাপড হবে। এই জিনিসটাকে বলে ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, তাহলে একটা যে কোনো ম্যাপিং ডিফাইন করতে গেলে সেটা ডেফিনিশনটা প্রপারলি হতে হবে, সেই বক্তব্যটাকেই ভাষায় ব্যবহার করে বলা হয় ওয়েল ডিফাইন্ডনেস। ঠিক আছে, তাহলে এই যে আমরা বললাম যে লেট y belonging to j then define, so this is your definition। ঠিক আছে, so define gy is equal to x where fx is equal to y। এই ডেফিনিশনটা যে ঠিক আছে, এটাতে কারোর কোনো কনফিউশন হবে না, তার জন্য তোমার লাগবে ইনজেক্টিভিটি। কারণ যদি দুটো আলাদা আলাদা জায়গায় যেতে পারতো একটা ম্যাপিং, তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তোমার ইনভার্স ইমেজটা, তোমার ডেফিনিশনটা প্রবলেমে পড়ে যেত। যেমন আমি যেটা লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল হিসেবে বলছিলাম, যে তুমি যদি fx is equal to x squared নাও, রাইট, তাহলে এটার যদি তুমি ইনভার্স ম্যাপটা ডিফাইন করতে যাও, তার মানে তুমি যে কোনো একটা y belonging to r নিলে, ঠিক আছে,
তাহলে তুমি জি ওয়াইটা ডিফাইন করতে চাইছো। সো ইন পার্টিকুলার তুমি ওয়াইটাকে ইয়েই নিয়ে নাও, রাইট? যে কোনো একটা নাম্বার নিয়ে নাও। ধরো 1, 1 নিয়েছো। তাহলে 1 যে নাম্বারটা তার ইনভার্স ইমেজে কি আছে? -1 ও আছে, 1 ও আছে। তাহলে তোমাদের মধ্যে একজন বলতে পারে যে আমি gy is equal to 1 ডিফাইন করলাম। আরেকজন বলতে পারে আমি -1 ডিফাইন করলাম। তো then there is a কনফিউশন, যে তুমি তো স্পেসিফিক্যালি বলতে পারছো না যে জিটা কি হবে। এই বলার মধ্যে মানুষের উপরে নির্ভর করে যাচ্ছে যে কে কোনটা চুজ করবে। সো দেয়ারফোর এই জিনিসটা আমি এখানে করতে পারছি না। কিন্তু যদি আমার ফাংশনটা ইনজেক্টিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু স্পষ্ট করে আমি জানি যে একটি মাত্র এক্স আছে, সো দ্যাট এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাই না? দুটো আলাদা আলাদা যদি পয়েন্ট হয়, তারা আলাদা আলাদা জায়গায় ম্যাপড হবে। তাহলে একটা এক্স যদি পাওয়া যায় যাতে এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে অন্য আর কোনো পয়েন্টই ওয়াই তে ম্যাপড হবে না। সুতরাং ওই যে পয়েন্ট এক্স যেটা পাওয়া যাবে যাতে এফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, সেই পয়েন্টটা ইউনিক। দেয়ার এক্সিস্টস ওয়ান এক্স, এটা বলতে পারছো ফ্রম দ্য সাবজেক্টিভিটি, অ্যান্ড দ্যাট এক্স ইজ ইউনিক, এটা বলতে পারছো ফ্রম ইনজেক্টিভিটি। তাহলে এই যে জিটা ডিফাইন করতে পারছো, সেটা একটা ওয়েল ডিফাইন্ড ম্যাপিং পেয়ে যাচ্ছ, বিকজ দ্য ফাংশন ইজ বাইজেক্টিভ। এই কথাটার উল্টো বক্তব্যটাও সত্যি, কিন্তু যেহেতু আমরা সেট থিওরি নিয়ে বেশি গল্প করতে চাইছি না, সেজন্য আমি ওই জায়গায় যেতে চাইছি না। ঠিক আছে? যে মানে যদি একটা ফাংশনের ইনভার্স এক্সিস্ট করে, তাহলে সেই ফাংশনটাকে বাইজেক্টিভ হতেই হবে। যদি ভবিষ্যতে আমাদের লাগে, তাহলে সেই জায়গাটাতে আমি বলে দেব। আপাতত আমরা এটা জেনে রাখি যে আমার একটা হাতে বাইজেক্টিভ ম্যাপিং দেওয়া আছে, তাহলে তার জন্য আমি এইরকম একটা জি ডিফাইন করতে পেরেছি। এবার এই যে জি ডিফাইন করতে পেরেছি, সেটাকে আমি ইনভার্স বলছি কেন বারে বারে, হ্যাঁ? এফ ইনভার্স এই কথাটা ব্যবহার করছি কেন? তো সেটা আমরা জাস্ট একটা কোষে দেখে নিই। যে ধরো আমি যে কোনো এক্স বিলঙ্গিং টু আই নিলাম, ঠিক আছে? তাহলে আমি জি কম্পোজড এফ এটা করতেই পারি। এবার তার কারণ হচ্ছে এক্সটা আই এর মধ্যে রয়েছে, এফ এক্স করলে ওটা জে তে যাবে, তার জে এর ওপরে ম্যাপিংটা জি দেওয়া আছে। সুতরাং আমি জি কম্পোজ এফ এক্স এটা লিখতেই পারি। জি কম্পোজ এফ এক্স কত হবে? তুমি দেখো, জি অফ এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, সো দিস ইজ জাস্ট গোয়িং টু বি এক্স। তাহলে x belongs to i মানে হয়ে যাচ্ছে যে g compose fx is equal to x, আইডেন্টিটি ম্যাপিং অন i। একইভাবে তুমি যদি যে কোনো একটা y belonging to j নিয়ে নাও, ঠিক আছে? আর সাপোজ দ্যাট gy is equal to x, তাহলে gy is equal to x মানে হচ্ছে if and only if by your definition that fx is equal to y, তাই না? সো তুমি যদি এফ কম্পোজড gy লেখো, তাহলে সেটা কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, রাইট? সো দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই। আশা করি আমি বোঝাতে পারছি যে তুমি যদি ওয়াইটা জে এর মধ্যে নাও আর জি ওয়াই যদি ইকুয়াল টু এক্স হয়, তো জি এর ডেফিনিশন থেকেই বুঝতে পারছো যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হতে বাধ্য। সেই জন্যই এফ কম্পোজ জি অফ ওয়াই যদি করো, তাহলে সেটা ইকুয়াল টু ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এফ কম্পোজ জিটাও আইডেন্টিটি ম্যাপিং অন দ্য ইন্টারভেল জে হয়ে যাচ্ছে। সো এফ কম্পোজ জিটা আইডেন্টিটি ম্যাপিং অন জে, আর জি কম্পোজ এফ যেটা সেটা আইডেন্টিটি ম্যাপিং অন আই। তার মানে জি কম্পোজ এফ আইডেন্টিটি, এফ কম্পোজ জিটাও আইডেন্টিটি। সো দেয়ারফর ইউ ক্যান অ্যাজ ইফ মানে তুমি রিয়েল নাম্বারস এর ওই জিনিসটাকে এখানে অ্যানালগ নিয়ে এসে তুমি বলতে পারছো যে জি কে আমি এফ ইনভার্স লিখতে পারি। মানে তুমি রিয়েল নাম্বারস এর ক্ষেত্রে ভেবে দেখো, খুব সহজ এক্সাম্পল হিসেবে বলছি, যে তুমি যদি হাফ নাম্বারটা ভাবো, হ্যাঁ? তাহলে হাফ ইন্টু টু ইজ ইকুয়াল টু ওয়ান, আবার টু ইন্টু হাফ ইজ ইকুয়াল টু ওয়ান, দুদিক থেকেই, রাইট? এখানে আমার কোনো সমস্যা নেই, কারণ কম্পোজিশনে কিছু মাল্টিপ্লিকেশনে এটা কমিউটেটিভ হয়। তাহলে এই কারণেই আমরা হাফ কে টু এর ইনভার্স এই হিসেবে ভাবতে পারি। তাহলে এই জিনিসটা আমরা রিয়েল নাম্বারস এ তো খুব সহজে মানে ভাবতেও হয় না আমাদের, আমরা এটা জানি।
right? যে half into 2 is 1, 2 into half is 1, so half is actually inverse of 2, এই জিনিসটা ভাবা হয়। তাহলে এইটাকেই তুমি যদি ম্যাপিং এর ক্ষেত্রে ভাবতে যাও, তাহলে সেখানে তোমার 1 এর রোলটা প্লে করছে আইডেন্টিটি ম্যাপিং। কিন্তু এবারে তোমার আইডেন্টিটি ম্যাপিংটা কোন ইন্টারভাল এর উপরে হবে সেটা কিন্তু চেঞ্জ করে যাচ্ছে। এখানে যে 1 যে নাম্বারটা রয়েছে সেটা একটা ইউনিক নাম্বার। কিন্তু যখন তুমি ম্যাপিং এর গল্প করছো, তখন কিন্তু একবার আইডেন্টিটি ম্যাপিং অন i হয়ে যাচ্ছে, অন্যবার আইডেন্টিটি ম্যাপিং অন j হয়ে যাচ্ছে। এসব তফাৎ হচ্ছে ঠিকই, কিন্তু সিমিলারিটিও তো রয়েছে। তো সেই সিমিলারিটিটা কি রয়েছে, যে তুমি যদি g কম্পোজড f, এটা এই গুণফলের অ্যানালগ হিসেবে যদি ভাবো, তাহলে সেটাও তুমি আইডেন্টিটি পেয়েছো। আবার এফ কম্পোজ জি, সেটাকেও গুণফলের অ্যানালগ হিসেবে যদি ভাবো, তাহলেও তুমি আইডেন্টিটি পেয়েছো। তাহলে সেই জন্য তুমি এই জিটাকে এফ এর ইনভার্স এই নোটেশনটা ব্যবহার করছো। ঠিক আছে? তাহলে নাম্বারস এর ক্ষেত্রে যে নোটেশনটা ছিল সেটাকে আমি ইউজ করে করছি। তাহলে এতক্ষণ অবধি আমরা কি বুঝলাম, যে আমার যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং দেওয়া থাকে, তাহলে সেটার আমার ইনভার্স ম্যাপিংটা আমি সবসময় ডিফাইন করতে পারি। আর সেটা এমন ভাবে হয় যে এফ যদি আই থেকে জে তে দেওয়া থাকে ম্যাপিংটা, তাহলে জি ম্যাপিংটা জে থেকে আই এর মধ্যে থাকবে। আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি। এবারে আমি আশা করছি যে তোমাদের আমি এই ইম্পিটাসটাও দিতে পারছি, যে তোমরা একটু মানে বাড়িতে আ হায়ার সেকেন্ডারির একটা বই খুলে এই জায়গাটাকে আবার ফেরত দেখে নেবে ডেফিনিশন গুলো। ঠিক আছে? যদি তাও কনফিউশনটা থেকে যায়। অলরাইট? সো আশা করি থাকবে না। তাহলে আমার এই ম্যাপিংটা আছে। যদি আমার একটা বাইজেক্টিভ ফাংশন দেওয়া থাকে, তাহলে আমার একটা ইনভার্স ম্যাপিং আছে জি। এবার আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যে যদি ফাংশন একটা পয়েন্ট ডি তে ডিফারেন্সিয়েবল হয়, আর সেখানে ডেরিভেটিভটা যদি নন জিরো হয়, ঠিক আছে, দুটো গল্প চাই। একটা হচ্ছে এফ শুড বি ডিফারেন্সিয়েবল এট এ পয়েন্ট অ্যান্ড দ্য ডেরিভেটিভ শুড নট বি জিরো। সেটা যদি হয়, তাহলে প্রমাণ করে দেওয়া যায় যে জিটা ডিফারেন্সিয়েবল হবে অ্যাট এফ ডি। ঠিক আছে? তাহলে ডিটা কোথায় আছে? ডিটা আই এর মধ্যে রয়েছে। ঠিক আছে? তাহলে ওই পয়েন্টে এফ প্রাইম ডি ইজ নন জিরো, এটা যদি হাতে থাকে, তাহলে জিটা এফ ডি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। আর ডেরিভেটিভটা কি হবে তার ফর্মুলাও তোমার জানা আছে। তাহলে তুমি যদি সি না লিখতে চাও, দুদিকেই তুমি এফ ডিটাই লিখতে পারো, কিন্তু সি লিখলে একটু এক্সপ্রেশনটা বেটার হয়ে যাচ্ছে, সেজন্য তাই লিখেছি। তাহলে কি হচ্ছে, এফ ডিটাকে যদি তুমি নাম দিয়ে দাও একটা সি, তাহলে জি প্রাইম সি এক্সিস্ট করবে, এটা হচ্ছে প্রথম বক্তব্য। আর জি প্রাইম সিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানে যেটা লিখেছো, 1/f প্রাইম ডি। এটা হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে? যে সি পয়েন্টের ডেরিভেটিভটা কি হবে, এফ প্রাইম ডি তে যে উত্তরটা আসছিল সেটা কিন্তু একটা রিয়েল নাম্বার আসছিল। ঠিক আছে? তার ইনভার্স মানে করলে, দ্যাট ইজ 1 লিখলে যে জিনিসটা পাচ্ছ সেটাই ডেরিভেটিভের ভ্যালু হবে। ঠিক আছে? তোমরা যখন ফর্মুলা জেনারেল জায়গায় জেনারেল ফাংশনের ক্ষেত্রে করো, তখন অত কেয়ারফুলি করো না। কারণ আমাদের হাতে যে ফাংশন গুলো আসে, সেই ফাংশন গুলো পুরো রিয়েল লাইনের উপরে ডিফারেন্সিয়েবল এরকম সব গল্পগুলো ঘটে। সেই জন্য আমরা জেনারেলি এক্স লিখে করে দিই। কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তুমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করছো, এটা তুমি খেয়াল রাখবে। ঠিক আছে? তাহলে ফর্মুলা তো জাস্ট এটা, যে জি প্রাইম সি ইজ ইকুয়াল টু 1/f প্রাইম ডি, যেখানে ডি আর সি এর মধ্যে সম্পর্ক এটাই, যে এফ ডি ইজ ইকুয়াল টু সি। তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই স্ট্যান্ডার্ড, যেগুলো তোমার কি বলে ওটাকে, ফাংশনস, তার জন্য। তাহলে সেটাতেই আমার আশা করছি যে আপাতত ফর্মুলাটা কিছুটা ক্লিয়ার হবে। অ্যান্ড ওটাকে আমরা তারপরে অঙ্কে তো ইউজ করবই, এই দুটো ফাংশনে, চেইন রুল অ্যাজ ওয়েল অ্যাজ ইনভার্স ফাংশন থিওরেম। তাহলে প্রথম এক্সাম্পল হিসেবে আমি সাইন ইনভার্স এক্স এটা ভাবতে চাইছি। কিন্তু যে এক্সাম্পলটা আমি প্রথমে চুজ করলাম, সেই ফাংশনটাই তোমার কিন্তু পুরো রিয়েল লাইনের উপরে বাইজেক্টিভ নয়, তাই না? fx is equal to sin x, এই ফাংশনটা যদি তুমি নাও, তাহলে এই ফাংশনটা তো তোমার ইনজেক্টিভ নয়। কারণ
তুমি যদি যে কোনো এক্স পয়েন্ট নাও তাহলে fx ইজ ইকুয়াল টু fx প্লাস 2 পাই, এটা তুমি জানো। তাহলে প্রথমত দুটো আলাদা আলাদা পয়েন্ট একই জায়গায় চলে যাচ্ছে, এটা প্রথম ঘটনা ঘটে যাচ্ছে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ইমেজ অফ এফ যেটা, সেটা তো তোমার জাস্ট -1 থেকে 1 এখানেই থাকে, তাই না? তোমার আর কোনো রিয়েল নাম্বার এটার মান নেবেই না। সুতরাং আমি যে প্রথম এক্সাম্পল চুজ করেছি সেটা যদি আমি পুরো রিয়েল লাইনের উপরে দেখি, তাহলে সেখানে আমি প্রথম জায়গাতেই হোঁচট খেয়ে যাচ্ছি যে ইট ইজ নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। মানে দুটো আলাদা আলাদা পয়েন্ট একই জায়গায় চলে যাচ্ছে, এই ঘটনাটাও ঘটছে। আর আমি যে কোনো রিয়েল নাম্বার নিলে আমি sin x is equal to that real number এটা আমি করতেই পারবো না। ফর এক্সাম্পল sin x equal to 2 করা যাবে না। সুতরাং আমি ওইটা তো আমি হ্যান্ডেল করতে পারবো না। তো আমাকে কি করতে হবে? আমাকে একটা sin inverse x এর যখন আমি ডেরিভেটিভ বলতে যাচ্ছি, আমায় এমন একটা জায়গায় রেস্ট্রিক্ট করে নিতে হবে যেখানে ফাংশনটা বাইজেক্টিভ হচ্ছে। তো আমি কি চুজ করেছি? তুমি দেখো স্ক্রিনের উপরে লিখেছি আমি ফাংশনটা ওপেন ইন্টারভাল -π/2 থেকে π/2 নিয়েছি। তার কারণ হচ্ছে যে আমি গ্রাফ অফ sin x দেখছি। সো লেট আস ডু আ ফ্রি হ্যান্ড ড্রয়িং। -π/2 তে ফাংশনের ভ্যালুটা হয় তোমার -1, so your graph is going something like this, right? So very bad drawing. So this is π/2 and this point is -π/2, ঠিক আছে? তাহলে -π/2, so this is your value -1 and this value is 1. তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যে গ্রাফ যেটা নিচ্ছ, মানে সেই অংশে তুমি যদি sin x ফাংশনটাকে রেস্ট্রিক্ট করে দাও, তাহলে সেখানে ওটা ইনজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টিভ দুটোই হয়ে যাচ্ছে। সেই জন্যই তুমি ওই জায়গায় ফোকাস করে নাও। ফোকাস করে নিলে এটা বাইজেক্টিভ হয়ে যাবে। যেহেতু এখানে বাইজেক্টিভ হয়ে গেছে, সেই জন্য তুমি জিটা ডিফাইন করবে -1 to 1 ওপেন ইন্টারভাল থেকে -π/2 থেকে π/2, এটার ইনভার্সটা, ঠিক আছে? আর ইনভার্সটার সিম্বলটা আমরা জাস্ট সাইন ইনভার্স এক্স এইভাবে লিখি আর কি। সো এফটা কি চুজ করছি তার উপরে পুরোটাই নির্ভর করে যাচ্ছে। এফটা আমি চুজ করছি ফ্রম -π/2 to π/2 and mapping is onto open interval -1 to 1, তাহলে ওটার ইনভার্স ম্যাপিং হয়ে গেছে জি। তাহলে এবার এফ ফাংশনটা তো ডিফারেন্সিয়েবল ছিল অন দ্য হোল রিয়েল লাইন। sin x is differentiable on the whole real line. So in particular তুমি যদি এই -π/2 to π/2 এই জায়গায় রেস্ট্রিক্ট করো, সেখানেও ডিফারেন্সিয়েবল। আর এখানে ডেরিভেটিভটা কত? sin y লিখেছি জাস্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্ট লেখার জন্য। তাহলে f প্রাইম y টা ভ্যালু কত ছিল? f প্রাইম y এর ভ্যালু ছিল cos y। এবার cos এর মান -π/2 থেকে π/2 তে কত হয়? তাহলে আমি এটা sin এর গ্রাফটা এঁকেছিলাম। তাহলে আমি cos এর গ্রাফ যদি এখানে রাফলি ড্র করার চেষ্টা করি, -π/2 তে 0 ভ্যালু নেয়, 0 তে 1 ভ্যালু নেয় আর π/2 তে আবার 0 ভ্যালু নেয়। এটা এই যে নীল রঙের জিনিস, এটা হচ্ছে cos এর গ্রাফ। তাহলে আমি তো -π/2 আর π/2 বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই অংশে ওপেন ইন্টারভাল -π/2 থেকে π/2 এর মধ্যে cos y যেটা আসছে ডেরিভেটিভ, ইট ইজ নেভার 0, রাইট? তাহলে তোমার ওই যে ইনভার্স ফাংশন থিওরেমের যাবতীয় প্রপার্টিজ গুলো এবারে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে ফর দ্য ফাংশন f, যে f is going to be a bijective mapping, differentiable at every point in the interval, আর যে কোনো পয়েন্টে তুমি যদি ওটা ডেরিভেটিভটা দেখো, that derivative is not 0. তো এত সব গল্প যেহেতু জেনে গেছো, তুমি বুঝতে পারছো যে g is going to be differentiable at every point of the open interval -1 to 1. সেই জন্যই -1 to 1 টা আমি বাদ দিয়ে এই কাজটা আমি করতে বাধ্য। কারণ -π/2 আর π/2 তে cos এর ভ্যালু কিন্তু 0 হয়ে যায়। I have to leave that out. ওকে? তাহলে তারপরে আমি তো জাস্ট ফর্মুলাটা লাগাবো। সো ফর্মুলা লাগাতে গেলে আমি কি করছি? যে আমি যে কোনো x from -1 to 1 নিলাম, তাহলে ddx of gx মানে sin inverse x যদি লিখি, তার মানে g prime x যদি লিখি, ওটার ফর্মুলা হচ্ছে
1 by f prime y, where y is such that fy is equal to x, right? So fy মানে হচ্ছে sin y, so sin y is equal to x হলে এটা হচ্ছে তোমার ফর্মুলা। সো এই জিনিসটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1 বাই cos y, রাইট? কারণ cos y টাই হচ্ছে f এর ডেরিভেটিভ, তার 1 করতে হচ্ছে। তাহলে তোমার ফর্মুলাটা কি এলো? ddx of sin inverse x is equal to 1 by cos y, where sin y is equal to x। কিন্তু এরকম করে ফর্মুলাটা রেখে দিলে তো আমার দেখতে বেশ বিচ্ছিরি হয়। একদিকে বাঁ পাশে তোমার x রয়েছে, ডান পাশে y রয়েছে, আর আমাকে বারে, বারে লিখতে হবে where sin y is equal to x। তো সে কর্মটা না করে আমরা কি করব, cos y টাকে, যেহেতু sin y টা x, তাহলে আমি cos squared y এর সম্বন্ধে কি জানি? cos squared y is equal to 1 minus sin squared y, so this is equal to 1 minus x square। এটা আমি জানি। আর আরো আমি কি জানি, from the property of cos function, that it is positive in this place, from in the open interval minus pi by 2 to pi by 2। সেই জন্য আমি cos y টা নেব পজিটিভ স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে আমার ওইটা আমি যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে আমার স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলাটা হয়ে যাচ্ছে, ফর এভরি x in the open interval minus 1 to 1, ddx of sin inverse x is equal to 1 by square root of 1 minus x squared। এই জায়গাটা কি আমি বোঝাতে পেরেছি? Yes, ma'am. হ্যাঁ, মানে পজিটিভ স্কোয়ার রুট কেন নিয়েছো, এসব জায়গা আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আজকে আমরা এখানে থামি, তোমাদের টাইম হয়ে গেছে, and we'll continue in the next lecture। Okay?